আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আশা করি আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছে আমাদের পার্টিসিপেন্ট কবির এবং অথই। আমি একটু তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যদি দয়া করে তোমাদের ভিডিওটি অন করে ফেলো, তাহলে আমাদের সবারই তোমাদেরকে দেখতে সুবিধা হবে। আর আমাকে যারা লাইভে দেখছেন বা শুনছেন, তারা যদি আমাকে ক্লিয়ারলি দেখতে পান, তাহলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিবেন। ওকে, আচ্ছা, আমাদের সাথে আরো অনেকেই ইতিমধ্যে জয়েন করে ফেলেছে, আমি দেখতে পাচ্ছি। ওকে, আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব? গতকাল আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? হ্যাঁ, গতকাল আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যে বাংলাদেশের যে অর্থনীতি আছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? যে বাংলাদেশের অর্থনীতিকে আমরা কিভাবে সমৃদ্ধ করতে পারি, বা বাংলাদেশের অর্থনীতিতে কোন কোন খাত অনেক বেশি অবদান রাখছে, বা আমাদের আয়ের যে উৎস, এই যে অর্থনীতি এত যে সমৃদ্ধি লাভ করছে, এইটা মানে উৎসটা কোনটা, মানে কোন ক্ষেত্র থেকে কতটুকু পরিমাণ আয় হচ্ছে, আমরা কি করতে পেরেছিলাম গত ক্লাস থেকে আমরা জানতে পেরেছিলাম। আজকে তারই ধারা ধরে বা তারই রেশ ধরে আমরা আরো দুটো গুরুত্বপূর্ণ খাত নিয়ে আলোচনা করব, যেখান থেকে আসলে কি হয়ে থাকে, বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় একটি প্রভাব পড়ে থাকে। তাহলে কি আমরা আজকের ক্লাসের জন্য প্রস্তুত? যদি আজকের ক্লাসের জন্য প্রস্তুত হই, মিসকে একটু থামস আপ দেখাবেন সবাই। ওকে, আমাকে অথই এর মধ্যে থামস আপ দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে আমি তোমাদের সুবিধার জন্য এখন হচ্ছে স্ক্রিনটা শেয়ার করব। এর মধ্যে আমাদের সাথে সুভা জয়েন করে ফেলেছে। শুভ সকাল সুভা তোমাকে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতি নিয়ে। যদি মিসেস স্লাইডটা আপনারা দেখতে পান, অবশ্যই মিসকে থামস আপ দেখাবেন। দেখা যাচ্ছে? গ্রেট। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের অর্থনীতি নিয়ে, কোন কোন খাত থেকে কি হয়ে থাকে, বাংলাদেশের আয় হয়ে থাকে, এবং আর কি বাংলাদেশের যে অর্থনীতিতে যে অবদান, কতটুকু অবদান রয়েছে। আর দিন শেষে আমরা কি জানতে পারছি? দিন শেষে আমরা জানতে পারছি যে বাংলাদেশের কোন আয়ের উৎস থেকে কতটুকু বেশি কি হচ্ছে, অবদান থাকছে বা প্রবৃদ্ধির হার ঘটছে। তাহলে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম শিল্প খাত নিয়ে, যেটা ছিল পোশাক, গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ, খনিজ বা নির্মাণ শিল্প নিয়ে। সেখান থেকে আমরা জানতে পেরেছি যে 2012-13 অর্থ বছর থেকে শুরু করে 2015-16 অর্থ বছর পর্যন্ত আমাদের জিডিপি কত ছিল, প্রবৃদ্ধির হার কত ছিল। আর আমরা জানতে পেরেছিলাম পাইকারি ও খুচরা বাণিজ্য নিয়ে। আচ্ছা, আপনারা যারা আমার সাথে আছেন, কালকে তো আমি আপনাদেরকে বুঝিয়েছি যে পাইকারি বাণিজ্য কি আর খুচরা বাণিজ্য কি। পাইকারি বিক্রেতা কাদেরকে বলি আমরা, আর খুচরা বিক্রেতা কাদেরকে বলি। এই পাইকারি আর খুচরা বাণিজ্য বা বিক্রেতা বা যেটাই হোক, আপনাদের কি বুঝতে কোনো সমস্যা হয়েছে বা এখনো কোনো কনফিউশন আছে? বুঝা গেছে, রাইট? ওকে, ভেরি গুড। তাহলে আপনাদের এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পাঠ্য বই। খেয়াল করবেন, আরো দুইটা আয়ের উৎসের কথা বলা হয়েছে, ঠিক আছে? একটি হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, এবং অপরটি হচ্ছে কি কি বলেন তো? আরেকটি কি দেওয়া আছে? বই দেখেই বলেন, তাহলে আমি বুঝতে পারবো। আপনাদের সামনে বইটাও খোলা আছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে আমাদের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, আরেকটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটি কি? স্বাস্থ্য ও সেবা। আচ্ছা, এখন আমাকে বলেন, আমরা সবাই তো আমাদের গ্রামের বাড়ি আছে না? হ্যাঁ, সেখানে আমরা অনেকের বলছে নাই, তেমন মানে আমরা অনেকে ঢাকার স্থানীয় আছি। আর যেমন আমি কিন্তু ঢাকার স্থানীয়, কিন্তু কি হয়, অনেক সময় ঘুরতে টুরতে তো আমরা যাই, যেমন সিলেটে যাই। সিলেটে যখন আমরা যাই তখন কিসে যাই? ট্রেনে যেতে পারি বা বাসে যেতে পারি। তারপরে হচ্ছে কক্সবাজার যাই। কক্সবাজারে যখন আমরা যাই তখন হয়তো কি
আমরা বাসের মাধ্যমে যেতে পারি বা এয়ার বা বিমানে করেও কিন্তু কোথায় যেতে পারি, কক্সবাজার যেতে পারি। বা যদি মনে করো আমরা কুয়াকাটা যাচ্ছি বা বরিশাল যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের দুইটা রুটই খোলা আছে, একটা হচ্ছে নদীপথ আর একটা হচ্ছে যে বাসের যে রুটটা ওইটা। তাহলে দেখো, এই যে আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, ঠিক আছে, এর অবদানটা কি আসলে। একটু স্লাইডটা শেয়ার করছি তোমাদের সাথে। স্লাইডটা যদি দেখা গিয়ে থাকে আমাকে অবশ্যই থামস আপ দিবে। ওকে, এটা হচ্ছে খুচরা বিক্রেতা। আচ্ছা, দেখো এখানে দুই ধরনের পরিবহন আর যোগাযোগ ব্যবস্থার আমি তোমাদের চিত্র তুলে ধরেছি, যেটা নাকি আসলে আমাদের নিত্যদিনের চিত্র। প্রথম চিত্রটা হচ্ছে, খেয়াল করো, সড়ক পথ। ঠিক আছে, প্রতিদিন এখনকার অবস্থা যদি আমরা বিবেচনা না করি, যখন আমাদের সাধারণ জীবন যাপন করছিলাম আমরা, তখন কি হচ্ছিল, প্রতিদিনই কিন্তু আমাদের এই যে ব্যস্ত ঢাকা শহরের চিত্রটা, বা আমাকে এখন যেই জেলা থেকে শুনছো, ব্যস্ত সড়কের চিত্রটা কিন্তু কি আমাদের কাছে নতুন কিছু না। প্রতিদিন মনে করো সকালে স্কুল এর সময়ে বা হচ্ছে গিয়ে অফিস আওয়ারে কি দেখতে পাচ্ছি আমরা, আমরা ব্যস্ত সড়ক পথ দেখতে পাচ্ছি। এবং সেখানে কি থাকছে, সেখানে বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা রয়েছে বা বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে। যেমন কি দেখতে পাচ্ছি আমরা, বাস আছে, রিক্সা আছে, সিএনজি আছে, বা কি আছে, প্রাইভেট কার আছে। এই যে যোগাযোগ ব্যবস্থা বা এই যে যানবাহন গুলার মাধ্যমে আমরা কি করছি, আমরা কিন্তু খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যেতে পারছি। আর দ্বিতীয় ছবিটিতে দেখবে, বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা রেলপথ। এটা কি, এটাও কিন্তু আসলে আমাদের জন্য খুবই পরিচিত একটি ছবি, তাই না? যেমন মনে করো ঈদের সময় আমরা কিন্তু প্রায় খবরে দেখি যে বাস বোঝাই করে বা রেলপথ বোঝাই করে কি করছে, মানুষ তাদের প্রিয়জনদের কাছে ছুটে যাচ্ছে, গ্রামে ছুটে যাচ্ছে। কিন্তু আমাদের উচিত একটু সতর্কতা অবলম্বন করে যাওয়া, কারণ এইভাবে যদি আমরা যাওয়া আসা করি কি হবে, সেক্ষেত্রে কিন্তু জীবনের ঝুঁকি হতে পারে। ওকে, খেয়াল করো, বাংলাদেশের পরিবহন ব্যবস্থা দেশের অর্থনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশের মধ্যকার যে অবকাঠামোগত উন্নয়ন আছে, সেটা কোথা থেকে এসেছে, বা এই যে অবকাঠামোগত উন্নয়ন বা এই যে অর্থনীতির উন্নয়ন যদি আমি বলি, এটা এত দ্রুত প্রবৃদ্ধির দিকে কিভাবে গেল, সেটার কারণ হচ্ছে কি জানো, সেটার কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশ তিনটা স্তর আমি বলবো, ভূমি, জল এবং আকাশ। ঠিক আছে, ভূমি, জল এবং আকাশ পথে বহুবিধ কি করেছে, যোগাযোগের ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তোমরা কি আমাকে বলতে পারো যে আগে যোগাযোগের প্রধান মাধ্যম কি ছিল? আচ্ছা, আমি বলছি, বাংলাদেশকে আমরা কি বলে থাকি, নদী মাতৃক দেশ, তাই না? আগে কি ছিল, পূর্বে বাংলাদেশের প্রধান যোগাযোগের মাধ্যম ছিল কি, নদী। কিন্তু বর্তমানে বাংলাদেশ কি করেছে, বাংলাদেশ ভূমি, জল বা নদী বা সাগর পথ বলো, আর হচ্ছে আকাশ পথ, তিনটা স্তরে কি করেছে, যানবাহন চলাচলের মাধ্যম প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। ঠিক আছে, কিন্তু এই জন্য কি হচ্ছে, এর জন্য যে বাংলাদেশের অর্থনীতিতে খুবই একটা উল্লেখযোগ্য একটা অগ্রগতি কি হয়েছে, সৃষ্টি হয়েছে, এবং অর্থনৈতিক চাকা কি হচ্ছে, অর্থনৈতিক চাকা কিন্তু আরো বেশি করে ঘুরছে। খেয়াল করবে, বাংলাদেশের পরিবহন ব্যবস্থা কিন্তু পরিবর্তনশীল। ঠিক আছে, এই যে বর্তমানে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তা কিন্তু খুবই দীর্ঘ সময়ের পরিবর্তিত রূপ, যেটা আমি একটু আগেই বললাম। পূর্বে কিন্তু কি ছিল না, পূর্বে কিন্তু এত সুবিধা ছিল না। যেমন মনে করো কয়েক বছর আগেও তুমি যদি ঢাকা থেকে বরিশাল বা কুয়াকাটা যেতে চাইতে, তোমাকে কিন্তু নদীপথেই যেতে হতো। সেক্ষেত্রে আমাদের পুরা একটা দিন লেগে যেত। ঠিক আছে, আমাদের ঢাকার যে নদী বন্দর আছে সদরঘাট, সেখানে গিয়ে যদি তুমি লঞ্চে উঠতে বিকাল বেলা, পরের দিন সকালে গিয়ে তুমি বরিশাল পৌঁছাতে। ঠিক আছে, কিন্তু দেখো সড়ক পথ যখন চালু হয়ে গেল, তখন কিন্তু বাসের মাধ্যমটাও কি হয়ে গেল, চালু হয়ে গেল। তখন মানুষ অনায়াসে বাসে করে বা সড়ক পথে ঢাকা থেকে বরিশাল বা কুয়াকাটা বা পটুয়াখালী যেতে পারছে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে বাংলাদেশের অর্থনীতিতে পরিবহন আর যোগাযোগ ব্যবস্থার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।
ওকে, তাহলে আমরা একটু চার্টের মাধ্যমে জেনে নিই যে বিগত বছরগুলোতে এর অবদান কেমন ছিল। তোমরা চাইলে এটা নোট করে নিতে পারো। ওকে, পরিবহন ও যোগাযোগ খেয়াল করো, 2009-2010 অর্থ বছরে আমাদের জিডিপি ছিল 10.76%, যেটা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে আমরা কি করতে পেরেছিলাম, আয় হয়েছিল আমাদের। এবং 2012-13 অর্থ বছরে সেটা কিঞ্চিত বেড়ে দাঁড়িয়েছে কত, 10.80%। আর 2014-15 অর্থ বছরে সেটা বেড়ে দাঁড়িয়েছে 11.14%। আর সর্বশেষ যেটা এখানে দেওয়া আছে, 2015-16 অর্থ বছরে এপ্রিল পর্যন্ত এর অবদান ছিল 1,69,397 কোটি টাকা। আবার বলছি, 1,69,397 কোটি টাকা। আর প্রবৃদ্ধির হার, আবারও বলি, জিডিপি আর প্রবৃদ্ধির হার কখনো তোমরা মিলিয়ে ফেলবে না। প্রবৃদ্ধির হার বেড়েছে হচ্ছে 6.51%। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি এটা? তাহলে এই চার্টটাকে যদি আমরা লক্ষ্য করি, আমরা কিন্তু দেখতে পারবো যে বা বুঝতে পারবো যে বছরের পর বছর বাংলাদেশের অর্থনীতিতে পরিবহন আর যোগাযোগ ব্যবস্থার ভূমিকা কতটুকু বেশি। তাছাড়াও দেখো, এই যে কি হচ্ছে, নিত্য নতুন সেতু তৈরি হচ্ছে, তাই না? যেমন আছে কি, আমাদের বঙ্গবন্ধু সেতু আছে, তারপর আছে লালন শাহ সেতু আছে, ঠিক আছে। বা আমরা যখন ফ্লাইওভারের উপর দিয়ে চলাফেরা করি, তখন কি করতে হয়, তখন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের নির্দিষ্ট পরিমাণের টোল কি করতে হয়, সরকারকে দিতে হয় না? এই যে আমরা সরকারকে টাকাটা দিচ্ছি, এই টাকাটা আসলে কই যাচ্ছে? এই টাকাটাই কোথায় যাচ্ছে? আমাদের অর্থনীতির দিকে যাচ্ছে, ঠিক আছে। এটা কি আমরা কি হয়, অনেক সময় কি হয়, এই যে আমরা যে ব্রিজটা যে বানিয়েছে সেটারও কি থাকে, একটা ট্যাক্স থাকে। ওই যে সামান্য একটা অ্যামাউন্ট বা পরিমাণ আমরা জমা দিচ্ছি, সেটাও কোথায় যাচ্ছে, বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রেই কাজে লাগছে। বা রিসেন্টলি যদি আমি বলি, বাংলাদেশে কিসের কাজ হচ্ছে, মেট্রো রেলের কাজ হচ্ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে কাজটা এখন কি আছে, কাজটা এখন বন্ধ আছে। এখন তুমি চিন্তা করো, যদি মেট্রো রেল শুরু হয়ে যাবে, আমরা আশা করছি যদি মেট্রো রেল কয়েক বছরের মধ্যে শুরু হয়ে যায়, তাহলে কি হবে, আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটা আরো সুন্দর, আরো স্মুথ হয়ে যাবে না? আমরা আরো ইজিলি, খুব সহজে এবং খুব কম সময় কি করতে পারবো, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারবো বা পৌঁছতে পারবো। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের যে সড়ক পথে দৈনন্দিন জীবনের যে ব্যস্ততা বা যে জ্যাম যে রোড গুলাতে থাকে, সেটা আমরা খুব সহজেই কি করতে পারবো, অ্যাভয়েড করতে পারবো। আচ্ছা, তাহলে এরপরে আমি চলে যাচ্ছি আমাদের যে আরেকটা খাত আছে এবং সর্বশেষ খাত আমাদের আয়ের উৎসের, সেটা হচ্ছে কি, স্বাস্থ্য ও সেবা। ঠিক আছে, এখন খেয়াল করো যে বর্তমানে এখন, ঠিক আছে, যদি বর্তমান পরিপ্রেক্ষিতে তুমি চিন্তা করো, ঠিক আছে, বা প্রেক্ষাপট যদি চিন্তা করো, আর আগের প্রেক্ষাপট যদি তুমি একটু চিন্তা করতে, বা মনে করো তোমার হচ্ছে যারা মানে গুরুজন আছে বাসায়, ওনাদেরকেও যদি জিজ্ঞেস করো, তোমরা কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারবে যে এখন বাংলাদেশ স্বাস্থ্য ও সেবা খাতে কতটা উন্নতি করেছে, যেটা আসলে বিগত কয়েক বছরে কি ছিল না, এতটা উন্নত ছিল না। বিগত কয়েক বছরে খেয়াল করবে যে অনেক সময় এমনও হয়েছে যে বিভিন্ন অসুখে কি হয়েছে, অনেকে মারা গেছে, বা কি হচ্ছে, অনেকে হচ্ছে গিয়ে প্রপার বা যেটা ট্রিটমেন্ট পাওয়ার দরকার ছিল, সেই বা সেবা পাওয়ার দরকার ছিল, সেটা পায়নি। কিন্তু এখন কি হচ্ছে, এখন কিন্তু ছোট ছোট ক্লিনিক, ঢাকা শহর বলো বা ঢাকার বাইরেও বলো, সরকারের তত্ত্বাবধানে এই যে ছোট ছোট ক্লিনিক গুলো কিন্তু আমাদের বাসার কাছেই কিন্তু গড়ে উঠেছে। ঠিক আছে, বা আরেকটা খুবই মানে ইম্পর্টেন্ট বলি বা খুবই পরিচিত একটা নাম, যেটা হচ্ছে কি, সবুজ ছাতা। আমাদের যদি কোনো ধরনের সাধারণ সমস্যা হয়ে থাকে, আমরা কিন্তু সেখানে গিয়ে কি করতে পারি, চিকিৎসা নিতে পারি। আর আরেকটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যেমন এখন কি চলছে, এই যে করোনা কালে আমরা কিন্তু ঘরে বসে সেবা নিতে পারি। কিভাবে, ওই যে বললাম 333 বা 333 বা 333 নাম্বারে যদি আমরা কল করি এবং সেখানে যদি আমরা ডাক্তারের সাথে সরাসরি কথা বলি, তাহলে কি হবে, আমরা কিন্তু সেবা পেতে পারি। তাহলে দেখো যে আধুনিক যুগে বা এই যে যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও কিন্তু স্বাস্থ্য ও সেবা খাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সেক্ষেত্রে আমরা যারা নাগরিক আছি আমাদের জন্য কি হচ্ছে, আমাদের জন্য কিন্তু অনেক সুবিধা হচ্ছে, তাই না? আর এটার প্রভাব কোথায় গিয়ে পড়ছে? এটার প্রভাব গিয়ে পড়ছে আমাদের যে অর্থনীতি আছে সেইখানে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে আমাদের মানে স্বাস্থ্য আর সেবা মানে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? বুঝা গেছে? ওকে, এখন আমাকে বলো যে স্বাস্থ্য আর সেবা কি বলতে শুধুমাত্র হাসপাতালই বোঝায়? অন্য কোনো প্রতিষ্ঠান কি আমাদের সেবা দিচ্ছে না? হ্যাঁ, আরো অনেক প্রতিষ্ঠান আছে যারা আমাদেরকে সেবা দিচ্ছে। সাপোজ মনে করো ব্যাংক, একটা আমি ছোট উদাহরণ দিই তোমাকে। তোমার কাছে একটা কার্ড আছে বা তোমার আব্বু বা আম্মুর কাছে হচ্ছে গিয়ে কার্ড আছে, ঠিক আছে? এখন এই যে কার্ড হঠাৎ করে কি হতে পারে, ব্লক হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে বা ভুলে কোথাও সে ফেলে আসতে পারে। সেক্ষেত্রে কি হচ্ছে, কার্ডটা যে ভুলে ফেলে আসলো, যদি সেটা কোনো অসৎ ব্যক্তির হাতে পড়ে যায়, সেক্ষেত্রে তোমার আব্বুর বা তোমার যারা বড় মানে আত্মীয় স্বজন আছে, গুরুজন, ওনাদের অ্যাকাউন্টের টাকাগুলো কি হয়ে যেতে পারে বা অর্থগুলা কি হয়ে যেতে পারে, সেটা হ্যাক হয়ে যেতে পারে। এর জন্য দেখো ব্যাংক কিন্তু আমাদের 24 ঘন্টাই কি করছে, সেবা দিচ্ছে। সাপোজ মনে করো ডাচ বাংলা ব্যাংকে যদি তুমি 10620 নাম্বারে ডায়াল করো বা যেটাই হোক, যে নাম্বার ডায়াল করে যদি তুমি তোমার সমস্যার কথাটা জানাও, সেটা হতে পারে রাত 2টা বাজে বা হতে পারে ভোর 5টা বাজে, সেখান থেকে কি করছে, একজন কাস্টমার প্রতিনিধি কিন্তু সবসময় তোমার সেবায় নিয়োজিত থাকছে। তাহলে এই যে সেবাগুলা আমরা পাচ্ছি ব্যাংক থেকে বা হসপিটাল থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, এই সেবাগুলারও কিন্তু আসলে কি অর্থনীতিতে অনেক বড় অবদান রয়েছে। তাহলে চলো একটি চার্টের মাধ্যমে আমরা জেনে নেই স্বাস্থ্য ও সেবা খাত থেকে বাংলাদেশ কতটুকু উপকৃত হতে পারছে। ওকে, খেয়াল করি আমরা 2009-2010 অর্থ বছরে স্বাস্থ্য ও সেবা খাতে আমাদের কি ছিল, আমাদের জিডিপি ছিল 1.96%। অপরদিকে 2012-13 অর্থ বছরে এটা বেড়ে দাঁড়িয়েছে 2.49%। 2014-15 অর্থ বছরে এটা বেড়ে দাঁড়িয়েছে কত, 1.84%। আর 2015-2016 সালের এপ্রিল পর্যন্ত এর অবদান ছিল 34.713 বা 34,713 কোটি টাকা। আমি আবার বলছি, এর অবদান ছিল 34,713 কোটি টাকা। আর প্রবৃদ্ধির হার আমাদের হয়েছে 8.45%। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে প্রবৃদ্ধির হার কিভাবে বেড়ে গেছে। খেয়াল করবে, আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের MIS বিভাগ পরিচালিত একটি সেবা, ঠিক আছে? এই সেবার মাধ্যমে কি হয়ে থাকে, সেবাটি দেখো পরিচালনার জন্য যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক সাহায্য সংস্থা সহায়তা পাচ্ছে। মানে কি, বাংলাদেশ কিন্তু এখন শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, ঠিক আছে? বাংলাদেশ এখনো বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এই যে আমাদের যে যুক্তরাষ্ট্র বলো বা যুক্তরাজ্য বা বিভিন্ন দেশের সহায়তাও কিন্তু কি হচ্ছে, স্বাস্থ্য ও সেবা খাত পরিচালিত হচ্ছে। আচ্ছা সুভা আমাকে অনেকক্ষণ ধরে কিছু একটা জিনিস দেখাতে চাচ্ছে, আমি একটু সুভার কাছে চলে যাব। সুভা, আমি তোমাকে আনমিউট করছি। হ্যাঁ, তুমি কিছু বলতে চাচ্ছিলে তুমি আমাকে? জি মিস আমি বলছি আমাদের বইয়ে তো 2000 আপনি যে জাগো স্ক্রিন গুলা দেখাচ্ছেন ওখানে তো 2009 থেকে 10 অর্থ বছরেও কত শতাংশ প্রবৃদ্ধির হার ছিল সেটাও রয়েছে, কিন্তু মিস আমাদের বই তো শুধু 2012-13 আর 2016-17 রয়েছে। তাহলে আমরা কি 2009-10 ওগুলা মুখস্থ রাখবো? মানে ওগুলো কি আমাদের জ্ঞানমূলক MCQর জন্য জরুরি? আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে সুভা, থ্যাংক ইউ ফর ইওর কোশ্চেন। ওকে, সুভা আমাকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যে আমি তো এখানে 2009-10 অর্থ বছরও দেখাচ্ছি, কিন্তু এটা হয়তো ওদের পাঠ্য বইতে নেই। আমি এটা কেন দেখাচ্ছি? হ্যাঁ, আমি এটা দেখাচ্ছি ওই যে আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম বোঝানোর জন্য যে আমরা যদি তালিকাটা এট এ গ্ল্যান্স দেখি আমরা কিন্তু বুঝতে পারবো, আবার আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে প্রবৃদ্ধির হার কি বাড়ছে না কমছে। শুধুমাত্র বোঝার সুবিধার জন্য আমি 1 বছর করে অ্যাড করেছি। আর তোমরা যদি তোমাদের পুরনো এডিশনের বইগুলো দেখো, সাপোজ 2019-এর বইটাই যদি দেখো পাঠ্য বই, সেখানে কিন্তু 2009-10 অর্থ বছর অ্যাড করা আছে।
ঠিক আছে সুভা? আমরা শুধু মুখস্থ করবো বা মনে রাখবো যেটা আমাদের পাঠ্য বই আছে পরীক্ষার এক্সামের জন্য, আর বুঝার জন্য আমি এটা সুন্দর করে তালিকা করে দিয়েছি। ধন্যবাদ সুভা তোমার প্রশ্নের জন্য, আশা করি আমার সাথেই থাকবে। ওকে, আমরা সুভার প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিয়ে দিয়েছি, আমাদের আর সময়ও বেশিক্ষণ নাই। তাহলে এর মধ্যে তোমরা যেটা করবে, তোমরা আমাকে 2টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। ঠিক আছে, প্রশ্নগুলো কি দেখা যাচ্ছে? জি মিস। আচ্ছা ঠিক আছে, প্রশ্নগুলো যদি দেখা যায় তাহলে উত্তরগুলো আমাকে দিয়ে দাও। নিম্নের কোনটি বাংলাদেশের স্বাস্থ্য ও সেবা খাতের অন্তর্ভুক্ত? পোশাক শিল্প না হাসপাতাল? ওকে, যারা আর কি স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছ পার্টিসিপেন্টরা, কিন্তু ভিডিও তোমাদের অন করতে পারছো না, তারাও যদি তোমাদের হয়ে থাকে উত্তর, একটু থামস আপ দেখাবে, তাহলে আমি বুঝতে পারবো। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, পরিবহন ও যোগাযোগ খাতে প্রবৃদ্ধির হার কত? 6.51% নাকি 6.93%? হয়ে গেলে মিসকে অবশ্যই থামস আপ দেখাবে। এর মধ্যে যারা আমাকে লাইভে জয়েন করেছো, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকার চেষ্টা করবে। ওকে, অনেকে আমাকে থামস আপ দেখাচ্ছে, ইতিমধ্যে উত্তরগুলো হয়ে গেছে। তাহলে প্রথমটার উত্তর হচ্ছে হাসপাতাল। নিম্নে কোনটি বাংলাদেশের স্বাস্থ্য ও সেবা খাতের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে আমাদের হাসপাতাল। আর পরিবহন ও যোগাযোগ খাতে প্রবৃদ্ধির হার কত? উত্তর হবে 6.51%। ওকে, তাহলে অবশেষে আমাদের একটা কাজ আছে, সেই কাজটা দেওয়ার মাধ্যমে আজকের মতো আমি এখানেই বিদায় নিব। কাজটা দেখো, কাজটা কিন্তু হচ্ছে, ওকে সুভা আমাকে খাতা দেখিয়ে ফেলেছে, গুড। কাজটা কিন্তু আমাদের পাঠ্য বই থেকেই নেওয়া। দেখো, বাংলাদেশের মোট জাতীয় উৎপাদন বা আয় বৃদ্ধিতে যেসব খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেগুলোর একটি তালিকা তৈরি করো এবং খাতওয়ারি অবদানের বিবরণ দাও। ওকে, তাহলে যেটা হচ্ছে সেই কাজটা, যেটার কথা আমি তোমাদেরকে এখন বললাম, এটা কিন্তু তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ে চলে যাবে, পাঠ্য বইয়ে যেখানে পড়াটা আমাদের শেষ হয়েছে পৃষ্ঠা নাম্বার 64, সেখানে এই কাজটা দেওয়া আছে। তাহলে আশা করব তোমরা এই বাড়ির কাজটা করে নেক্সট ক্লাসে আবার আমার সাথে জয়েন করবে। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Good morning, everyone. I hope you are doing well and safe. This is Tanmay Dotto, and now is our English class. Am I right? If right, then you can show me a thumbs up. Yes, now is our English class, and today we will learn Unit 5, Lesson 5, about a beautiful story. Our story's name is The Truthful Dove. And in the previous lesson, we learned about a story, a man who loves stress. Before starting the class, I would like to give a big thanks to all of you who have already joined us on Facebook and Zoom. Thank you very much, and welcome to our online class. I can see here we have Othoi, MD Kobir, Sanjana Subha, and many friends in our Facebook. Thank you very much. আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে একটা গল্প পড়ছিলাম, যে একটা মানুষের গল্প, যে মানুষটার নাম হচ্ছে কার্তিক বর্মানি। হি ওয়াজ আ হেয়ার ড্রেসার অ্যান্ড নেচার লাভার ফ্রম হিজ হার্ট, যে কিনা মানুষের বাসায় বাসায় গিয়ে কাজ করত এবং দিন শেষে সে কি করতো, সে হচ্ছে যখনই সুযোগ পেত, সময় পেত, সে গাছ লাগাতো। তো একটা সময় দেখা যায় প্রায় 10 বছর বয়স থেকে সে গাছ লাগাতে স্টার্ট করে এবং সে হচ্ছে আস্তে আস্তে এভাবে করতে করতে অনেক বুড়ো হয়ে যায়, বয়স হয়ে যায়। নাও হি ইজ অ্যাপ্রক্সিমেটলি 63 ইয়ার্স ওল্ড। 63 বছর বয়সেও সে কিন্তু গাছ লাগাতেই থাকে এবং সে একটা জিনিস ফিল করে, যে তার বাবা তাকে ছোটবেলায় বলেছিল যে তুমি যদি ছোটবেলা থেকেই গাছ লাগাও, তাহলে তুমি এই গাছ লাগানোর ফলে তুমি আল্লাহ বা ঈশ্বরের যে আশীর্বাদ, ব্লেসিংস, সেটা তুমি কিন্তু পেতে পারো তার কাছ থেকে। তো এই জন্যই সে কিন্তু এই কাজটা করতে থাকে। তো এভাবে করতে করতে সে কিন্তু হচ্ছে প্রায় অনেকগুলো গাছ তার গ্রামে লাগিয়ে ফেলে এবং গাছ না থাকলে যে মানুষের কি ধরনের অসুবিধা হয়, সে অসুবিধাগুলো কিন্তু সে আসলে বুঝতে পারে এবং এই বুঝতে পারে দেখেই সে কিন্তু তার এই গাছ লাগানো মিশনটা সে স্টার্ট করে এবং প্রায় 100টার উপরে গাছ সে তার গ্রামের মধ্যে লাগায়। তো এখন আমরা যে স্টোরিটা পড়বো, আপনাদের প্লিজ ওপেন ইউর বুক এন্ড দ্য পেজ নাম্বার ইজ 53 and 54.
আমাদের যে 53-54 পৃষ্ঠায় যে গল্পটা আছে এ ম্যান দ্য ট্রুথফুল ডভ। আমরা সবাই নিশ্চয়ই ডভ চিনি। আমরা যারা ফেসবুক লাইভে আছে তারা আসলে কে কে ডভ বা ঘুঘু পাখি চিনি না, সেটা কিন্তু আমরা কমেন্টে জানাতে পারি যে না স্যার আমি আসলে কখনো দেখিনি, আমি চিনি না। ঠিক আছে, আসলে ঘুঘু খুব পরিচিত একটা পাখি, খুবই শান্ত স্বভাবের একটা পাখি। ঠিক আছে, আর এই ঘুঘুর সাথে আরো দুটো পাখির আমরা পরিচয় এখানে দেখতে পারবো। একটা হচ্ছে ব্যাট আর একটা হচ্ছে আউল, মানে হচ্ছে আমাদের বাদুর এবং পেঁচা। এই দুটো পাখিরও কিন্তু আমরা এখানে দুটো পাখিকেও দেখতে পারবো ঘুঘুর সাথে। এই স্টোরিটা হচ্ছে মেইনলি অ্যাবাউট ট্রুথফুলনেস, সত্যবাদিতা। আমরা যে বলি যে ট্রুথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ানস লাইফ, এটা আমরা সবাই জানি। প্রত্যেকের জন্যই সত্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই সত্যবাদিতাকে কেন্দ্র করে বা এই ট্রুথফুলনেসটাকে কেন্দ্র করে আমাদের আজকের এই গল্পটা। তাহলে চলুন আমরা এট ফার্স্টে জেনে নেই কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। আমরা যদি স্লাইডটা দেখতে পারি তাহলে কিন্তু আমরা থামস আপ দিয়ে দেখাবো। ওকে, আমরা প্রথমে দেখতে পাচ্ছি কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং আছে এবং আমরা প্যাসেজটা পড়ে বোঝার চেষ্টা করব এবং একটা ট্রু ফলস এর মাধ্যমে আমরা যতটুকু পড়লাম সেটা আসলে আমরা কতটুকু বুঝেছি সেটা আমি আপনাদের কাছ থেকে পোলিং এর মাধ্যমে রেজাল্টটা নিব যে আসলে আমরা কতটুকু বুঝলাম, এবং আমাদের একটা হোমওয়ার্ক থাকবে। সো আমরা এখন স্টার্ট করছি কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং দিয়ে। আমরা সবাই জানি যে আমাদের পরীক্ষার জন্য এই ওয়ার্ড মিনিং গুলো আমাদের এমসিকিউর জন্য কতটা ইম্পর্টেন্ট। সো আমরা যদি ওয়ার্ড মিনিং গুলো না জানি, ওয়ার্ডের অর্থগুলো না জানি, তাহলে আমাদের কিন্তু পরীক্ষা অ্যান্সার করাটা কঠিন হয়ে যাবে। যেমন দেখেন সেঞ্চুরি, সেঞ্চুরি মানে আমরা অনেকেই জানি সেঞ্চুরি মানে হচ্ছে শতাব্দী বা শতবর্ষ। 100 ইয়ার্স বা 100 বছরে একটা সেঞ্চুরি হয়। আমার কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, 100 বছরে একটা সেঞ্চুরি হয়। আমি আপনাদের কাইন্ডলি রিকোয়েস্ট করবো যারা জুম এবং ফেসবুকে দুটো প্ল্যাটফর্মে কানেক্টেড আছেন, আপনারা কাইন্ডলি এই ওয়ার্ড মিনিং গুলো আপনাদের যার যার খাতায় লিখে ফেলবেন, তাহলে পড়তে আমাদের জন্য খুবই সুবিধা হবে। সেকেন্ড ওয়ার্ডটা আছে গ্রাম্পি। গ্রাম্পি মানে হচ্ছে বদমেজাজি বা রাগান্বিত। যখন কোনো মানুষ খুব রাগান্বিত থাকে বা আমরা বলে থাকি যে মানুষটা খুবই বদমেজাজি একটা মানুষ, ঠিক আছে, কথায় কথায় রাগ করে, তো এইরকম মানুষদেরকে বেসিক্যালি আমরা গ্রাম্পি ম্যান বা গ্রাম্পি পিপল বলে থাকি। এরপরে হচ্ছে আমরা শেল্টার, খুবই কমন ওয়ার্ড। শেল্টার আমরা সবাই জানি, শেল্টার মানে হচ্ছে আশ্রয়। এই পর্যন্ত নিশ্চয়ই আমাদের সবার লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেলে আমরা কিন্তু থামস আপ দিয়ে দেখিয়ে দিতে পারি। ইয়েস, আমি থামস আপ দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ওয়ার্ড আনউইলিংলি। আমরা সবাই জানি উইলিংলি মানে হচ্ছে ইচ্ছাপূর্বক, আর ঠিক তার অ্যান্টোনিম বা বিপরীতটা হচ্ছে আনউইলিংলি, মানে অনিচ্ছাপূর্বক, যে আপনার কোনো কিছু ইচ্ছা করছে না কিন্তু তারপরও হচ্ছে আপনাকে অনিচ্ছাপূর্বক হয়তো বা সেই কাজটা করতে হচ্ছে। সো এই ধরনের জিনিস বোঝাতে আসলে আমরা আনউইলিংলি ওয়ার্ডটা ইউজ করে থাকি। এরপর হচ্ছে বেগড। বেগড মানে হচ্ছে অনুনয় করা বা প্রার্থনা করা। ঠিক আছে, বেগের আরেকটা অর্থ আছে, বেগের আরেকটা অর্থ হচ্ছে ভিক্ষা, কিন্তু এই জায়গায় আসলে বেগটাকে আমরা ভিক্ষা হিসেবে ইউজ করব না, আমরা এটাকে হচ্ছে অনুনয় বা প্রার্থনা হিসেবে ব্যবহার করব, বা এই প্যাসেজে ব্যবহার করা হয়েছে প্রার্থনা বা অনুনয় হিসেবে। সেলফিশ, আমরা সবাই জানি, কথায় কথায় আমরা প্রত্যেকে বলি যে তুমি খুব সেলফিশ, আপনি খুব সেলফিশ। ঠিক আছে, সো সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর। আশা করছি আমাদের এই পর্যন্ত ওয়ার্ড গুলো সুন্দর মতো করে লেখা হয়ে গেছে। যদি লেখা হয়ে যায় আমরা কিন্তু রিয়াকশন বা ক্যামেরার মাধ্যমে থামস আপ দিয়ে দেখাতে পারি। ইয়েস, আমি থামস আপ গুলো দেখতে পাচ্ছি। অথই মোহাম্মদ কবির এবং হচ্ছে আমাদের সুভা অলরেডি থামস আপ দিয়ে দিয়েছে। এরপরে আমরা কিন্তু পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি স্লাই। স্লাই মানে হচ্ছে চতুর বা ধূর্ত। যদি আমরা চতুর বা ধূর্ত বলে থাকি সেই ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারি স্লাই। এরপরে চলে যাচ্ছে আমরা জেনারাস। জেনারাস মানে হচ্ছে উদার, যাদের মন খুব উদার থাকে, যারা খুব খোলা মনের মানুষ থাকেন, তাদেরকে আমরা বলে থাকি হি অর শি ইজ ভেরি জেনারাস। সো এই পর্যন্ত আশা করছি আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি। যদি আমরা বুঝে থাকি, হ্যাঁ আমি আপনাদের থামস আপ গুলো দেখতে পাচ্ছি, দেন আমরা তাহলে এই প্যাসেজের আমাদের আরেকটা ওয়ার্ড আছে, সরি, আরেকটা ওয়ার্ড হচ্ছে ফ্ল্যাটারি। ফ্ল্যাটারি মানে হচ্ছে তোষামোদ। ঠিক আছে, আমরা অনেক সময় মানুষকে অনেক কিছু বলি যে
হ্যাঁ আপনার আসলে এই যে কাজটা যদি আপনি না করতেন তাহলে আসলে আমরা মানে উপকৃত হতাম না। আপনি কাজটা করে আমাদেরকে অনেক বড় একটা উপকার থেকে বাঁচিয়ে দিয়েছেন। যদি ওই মানুষটাকে আমরা পছন্দ নাও করি তারপর আমরা ওই মানুষটার তোষামোদি করি অতিরিক্ত কিছু পাবার আশায়, এটাকে বেসিক্যালি বলা হয়ে থাকে, এ ধরনের কিছুকে বলা হয়ে থাকে ফ্ল্যাটারি। এরপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, তবে তার আগে আমি অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি সুভা একটা কথা আমাকে দেখাচ্ছে। হ্যাঁ সুভা, আমি আপনাকে দেখতে পেয়েছি। অনুনয় অর্থ কি? অনুরোধ। হ্যাঁ একদমই তাই, অনুনয় অর্থ হচ্ছে অনুরোধ, যে একটা আমি মানুষের কাছে অনুরোধ করলাম বা অনুনয় করলাম, ঠিক আছে, যে আমাকে একটা কিছু দিন, বা প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিন। এই যে আমি অনুনয় করলাম বা সেই মানুষটার কাছে আমি অনুরোধের সুরে একটা কথা বললাম, এটাকে বেসিক্যালি আমরা বেগড বলতে পারি। ওকে সুভা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোয়েশ্চেন। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের স্লাইডে। ওকে, আমরা এরপরে প্যাসেজটা স্টার্ট করি। আমরা নিশ্চয়ই এখানে দুটো পাখি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বাদুড়, আর খুব সুন্দর যে পাখিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ডাফ বা ঘুঘু। আমরা সবাই জানি বাদুড় দেখতে মোটেও সুন্দর না, ঠিক আছে, কিন্তু বাদুড় একটা পাখি, এটা আমরা সবাই জানি। তবে বাদুড়ের পাশে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে মূলত ডাফ বা ঘুঘু। আমরা দেখি এখানে কি বলা হয়েছে। Once upon a time, a dove and a bat were very good friends. One day the two friends decided to set out on a journey. They flew over the rivers and hills and came to a big jungle. Both the friends were very tired. They needed to sit down and take a rest. দেখুন, একদা একটা সময় একটা ঘুঘু এবং একটা বাদুড়, তারা খুব ভালো ফ্রেন্ড ছিল। একদিন তারা কি করলো, সিদ্ধান্ত নিল এই দুইটা ফ্রেন্ড যে তারা একটা ভ্রমণে বের হবে, একটা জার্নিতে যাবে। এবং তারা অনেকক্ষণ উড়লো, ডানা ঝাপটিয়ে অনেকক্ষণ উড়লো, অনেক নদী, অনেক পাহাড় পর্বত তারা পার করে একটা বিশাল জঙ্গলের মধ্যে চলে আসলো। তারা দুইজনই খুবই টায়ার্ড ছিল, খুবই ক্লান্ত ছিল, এবং তারা কোনো একটা জায়গায় বসে রেস্ট নিতে চাইলো। ঠিক আছে, আমরা সবাই টায়ার্ড থাকলে আমরা রেস্ট নিতে চাইবো, এটাই স্বাভাবিক। তেমনি ভাবে তারাও টায়ার্ড ছিল এবং তারাও কিন্তু রেস্ট নেওয়ার জন্য একটা জায়গা খুঁজছিল যে কোথায় আসলে রেস্ট নেওয়া যায়। এরপরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, Soon night fell and it was dark all around. A storm rose. It started to rain heavily. The dove and the bat started to look for a shelter. এরপরে কি হলো যে রাত নেমে এলো, আধার ঘনিয়ে এলো, চারপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল এবং বিদ্যুৎ চমকানো শুরু করলো, এবং হঠাৎ করেই পরক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছে, তখন স্বাভাবিক আমরা যখন রাস্তা দিয়ে কোনো একটা জায়গায় যেতে থাকি, যখন হঠাৎ করে যদি বৃষ্টি শুরু হয়ে যায়, আমরা কিন্তু দৌড়ে কি করি, কোনো একটা জায়গায় মানে আশ্রয় নেওয়ার চেষ্টা করি যেখানে আসলে বৃষ্টির পানিটা আমার গায়ে লাগবে না। তেমনি ভাবে এই ডাফ এন্ড ব্যাট তারাও কিন্তু একটা আশ্রয় খোঁজার চেষ্টা করলো যেখানে আসলে এই বৃষ্টিটা থেকে তারা রক্ষা পাবে। They came upon a century-old rain tree. An owl has his rest in that tree. The dove and the bat knocked at the owl's door. এরপর আমরা কি দেখতে পাচ্ছি যে একটা 100 বছর পুরনো, 100 বছর পুরনো একটা রেইন ট্রিতে তারা এসে পৌঁছলো, এবং এই গাছটার মধ্যেই একটা পেঁচা কি করছিল, তার বাসা ছিল এই গাছের মধ্যে। এবং ডাভ এবং ব্যাট, এই ঘুঘু এবং বাদুড়, তারা কি করছিল, তারা হচ্ছে যেহেতু তারা একটা বাসা দেখতে পেয়েছে, কোনো একটা পাখির বাসা, তারা হচ্ছে এই পেঁচার বাসায় নক করলো, গেট নক করলো, টক 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 এভাবে করে গেট নক করলো। ঠিক আছে, আচ্ছা, গেট নকের পরে আসলে পেঁচা কি অ্যান্সার দেয় আমরা সেটা। পেঁচা তখন গেটটা খোলে, গেটটা খোলার পরে the old grumpy owl opened the door. The dove and the bat requested him to give them shelter. The owl unwillingly let them in. দেখুন এখানে কি করলো, পেঁচার দরজায় টোকা দেওয়ার পরে সেই বদমেজাজি পেঁচাটা দরজা খুললো, খোলার পরে হচ্ছে তখন এই বাদুড় এবং ঘুঘু তারা পেঁচাকে খুব রিকোয়েস্ট করলো যে আমাদের এখানে একটু থাকতে দেন, আমরা বিপদে পড়েছি, তো আমাদের একটু আশ্রয় দিন। তখন পেঁচাটা আসলে অনিচ্ছাপূর্বক, মানে ইচ্ছা না থাকলেও, যে কি আর করব, বিপদে পড়েছে, ঠিক আছে দেই, থাকতে দেই। এরকম অনেকেই হয় আমাদের মধ্যে যে ইচ্ছা নেই আমাদের, তারপরে আমরা আসলে দেই, চান্স দেই মানুষকে বা থাকতে দেই। এরকম ভাবে পেঁচাটাও আসলে অনিচ্ছাপূর্বকই থাকতে দেয় এদেরকে, আসলে ঘরের ভেতরে ঢোকায়। The two birds were hungry too. They begged for some food. The selfish owl was not happy. However, he started his dinner with them. তারপর কি হয়, এই দুইটা পাখি খুবই ক্ষুধার্ত ছিল,
তারা পেঁচার কাছে অনুনয় করলো বা অনুরোধ করলো যে আমাদেরকে একটু কিছু খেতে দিন, আমাদের অনেক ক্ষুধা লেগেছে। কিন্তু সেই স্বার্থপর পেঁচা একদমই খুশি ছিল না, সে আনহ্যাপি ছিল। যাই হোক, সে হচ্ছে তার রাতের যে ডিনারটা সেটা সে শেষ পর্যন্ত এই দুইটা পাখির সাথে শেয়ার করলো। The dove was so tired that she hardly ate, but the bird was sly. ঘুঘুটা খুবই ক্লান্ত ছিল, যার কারণে সে খেতে পারলো না, কিন্তু বাদুড়টা খুবই চতুর ছিল। He ate greedily. He began to praise the owl with the thought of getting more food. সে কি করলো, সে কিন্তু লোভী, মানে যারা লোভী থাকে লোভীদের মতো সে কিন্তু ঘপাঘপ করে খেয়ে নিল এই সবগুলো খাবার। খেয়ে নেওয়ার পর সে আবার সেই পেঁচাটাকেই প্রশংসা করছে আরো অধিক খাবার পাবার আশায়। সে ফ্ল্যাটারি করছে পেঁচাটার সাথে। কি বলছে দেখুন, the bat said, "Oh wise and brave owl, you are the most generous person I have ever seen. You are powerful and mighty." দেখুন কি সুন্দর সুন্দর কথা বলছে। ও জ্ঞানী এবং সাহসী পেঁচা, তুমি অনেক ভালো, ঠিক আছে, আমি তোমার মতো এরকম ভালো মানুষ আমি আসলে কখনো দেখিনি, এরকম ভালো পাখি আমি কখনো দেখিনি, তুমি অনেক ক্ষমতাশালী, এরকম অনেক ভালো ভালো কথা বলে পেঁচাটাকে প্রেইজ করছে, প্রশংসিত করছে। এরপরে আমরা দেখি, the owl was very pleased at the bat's flattery. স্বাভাবিক, এখন বাদুরটা যে তোষামোদি করছে, এই বাদুরের তোষামোদিতে পেঁচা খুবই খুশি হলো। He puffed and ruffled himself, trying to look as wise and brave as possible. সে কি করলো, সে তখন নিজেকে একটা জ্ঞানী এবং চালাক পাখির মতো সে তখন লুক দেওয়ার চেষ্টা করলো, এরকম এরকম করে, ঠিক আছে। এবং সে তখন খুব জ্ঞানীদের মতো এই ঘুঘুছার দিকে তাকিয়ে একটা কথা বলল। Then he turned to the dove and asked, "Now little dove, what do you think about me?" দেখুন কতটা জ্ঞানী, মানে ওয়াইজের মতো সে কথা বলছে। আচ্ছা ঘুঘু, তোমার কি চিন্তা ভাবনা আমার সম্পর্কে একটু বলো তো। আচ্ছা, আমরা নিশ্চয়ই এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি, তাই না, যে আসলে গল্পটার মধ্যে কি হয়েছে না হয়েছে। আমরা সবাই থামস আপ দিচ্ছি, ওকে ফাইন। যদি আমরা এই পর্যন্ত বুঝে থাকি তাহলে আমরা একটা পোল জেনারেট করছি। আমরা অলরেডি পোলটা লঞ্চ করে দিয়েছি। আমরা কিন্তু ট্রু ফলস গুলো অ্যান্সার দিয়ে জানিয়ে দিতে পারি। খুব দ্রুত আমরা অ্যান্সার দেব, খুবই সহজ। সো খুব দ্রুত আমরা অ্যান্সার দিয়ে এটা জানিয়ে দিতে পারি। এখন পর্যন্ত আপনারা কেউ অ্যান্সার দেননি, আমি আশা করব। হ্যাঁ, অ্যান্সার আমি প্রত্যেকটা পেয়ে গিয়েছি। আমি পোলটাকে এন্ড করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদের সাথে রেজাল্টটা শেয়ার করছি। আপনারা সবাই অ্যান্সার দিয়েছেন, দ্য dove and the bat were looking for a place to spend the night. এটা আপনারা ফলস দিয়েছেন, কিন্তু তারা কিন্তু হচ্ছে এই রাত যাপনের জন্য, কিন্তু যখন রাত নেমে এসেছিল তারা কিন্তু এই রাত যাপনের জন্য জায়গা কিন্তু খুঁজেছিল। তারা যেমন আশ্রয়ের জন্য জায়গা খুঁজেছিল, ঠিক আছে, কিন্তু রাত যাপনের জন্য জায়গা খুঁজেছিল। সো এইটা কিন্তু আমাদের ট্রু হবে। সো আমরা এটা সবাই ফলস দিয়েছি, কিন্তু এটা ট্রু হবে। তারা কিন্তু রাত যখন নেমে এসেছিল তারা কিন্তু এই নাইটটা স্পেন্ড করার জন্য তারা কিন্তু জায়গা খুঁজেছিল, যে আমরা কোথায় নাইটটা স্পেন্ড করতে পারি। রাত তো নেমে এসেছে, বৃষ্টিও পড়ছে, আমরা কোথায় নাইট স্পেন্ড করতে পারি। তারা শেল্টারও খুঁজেছিল, নাইট স্পেন্ডের জন্য জায়গাও খুঁজেছিল। আশা করছি এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। সো যদি বুঝে থাকি তাহলে সবাই আমরা আমাদের হচ্ছে বাড়ির কাজটাতে চলে যাব। এগুলো প্রত্যেকটারই অ্যান্সার দিয়ে দিয়েছি। আমরা এবার বাড়ির কাজটা দেখি। আমরা কি সবাই বাড়ির কাজ দেখতে পাচ্ছি? যদি দেখতে পারি আমরা কিন্তু থামস আপ দিব। মনে হয় দেখতে পাচ্ছি না। ওকে, আমি এবার আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এবার দেখতে পাচ্ছেন কিনা। এবার কি আমরা বাড়ির কাজটা দেখতে পাচ্ছি? ইয়েস, এবার দেখতে পাচ্ছি। এখানে একটা প্রশ্ন আছে, হোয়াট ডিড দে ডিসাইড টু গো, why did they look for a shelter, why couldn't the dove eat, which words praised the owl? এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা সুন্দর মতো করে বাসা থেকে লিখে নিয়ে আসবো। যদি আমরা এই মুহূর্তে অ্যান্সার বা প্রশ্নগুলো তুলতে না পারি, চিন্তার কোনো কারণ নেই। আমাদের জাগো ফাউন্ডেশনের পেজে এই ক্লাসটা রেকর্ডেড অবস্থায় থেকে যাবে। সো আমরা সেখান থেকে কিন্তু রেকর্ডেড ক্লাসটা দেখে আবার পুনরায় এই বাড়ির কাজগুলো খাতায় তুলে নিতে পারবো। আশা করছি সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।